আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে? এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ, উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা। এবার কড়া বার্তা দিলেন এরদোগান। এদিকে ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি কিসের ইঙ্গিত? আরও থাকছে নিউ ইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে কানাডায় পাকিস্তানি তরুণ আটক। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পকে নয় কমলাকে ভোট দেওয়ার ঘোষণা রিপাবলিকান ডিক চেনির। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যেখানে ব্যবহার করা হচ্ছে দুনিয়ার অত্যাধুনিক সব অস্ত্র। আর এসব অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গত 7 অক্টোবর থেকে চালানো হামলায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েল যেসব অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তার অধিকাংশই ইসরায়েলে তৈরি নয়, বরং এইসব অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশ কিছু দেশ। আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখেও তেল আবিবে অস্ত্র দেওয়া বন্ধ করেনি তারা। ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ, তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে তাদের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান, গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েল আকাশপথে যে সামরিক অভিযান চালাচ্ছে, বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেছেন। পশ্চিমা দেশগুলোর নিয়মিত অস্ত্রের যোগান ছাড়াও ইসরায়েলে অবস্থিত মার্কিন অস্ত্র ভান্ডার থেকে অস্ত্র পেয়েছে ইসরায়েল। গাজার যুদ্ধ শুরুর পর একই ভান্ডার থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয় বলে জানান। 1984 সালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের একটি বড় ভান্ডার স্থাপন করে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংঘাতের সময় যাতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুত সেখান থেকে অস্ত্র সরবরাহ করা যায়, সেজন্যই ভান্ডারটি স্থাপন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র দেওয়াটাও এই ভান্ডার স্থাপনের একটি উদ্দেশ্য। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা রেকর্ড ভঙ্গ, উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী টিভি চ্যানেল 12 লেবাননের হিজবুল্লাহর ব্যাপক প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া বলেছে নেতানিয়াহুর দুর্লভ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ, উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর টিভি চ্যানেল 12 লেবাননের হিজবুল্লাহর ব্যাপক প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় বলেছে নেতানিয়াহুর দুর্বল এবং ব্যর্থ মন্ত্রিসভা ইসরায়েলের উত্তর ভুলে গেছে। অধিকৃত অঞ্চলের উত্তরে হিজবুল্লাহর ব্যাপক ড্রোন হামলা লেবাননের প্রতিরোধের শক্তি সম্পর্কে ইহুদিবাদীদের স্বীকৃতি। অধিকৃত অঞ্চলের উত্তরে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের হতাশার অনুভূতি প্রকাশ এবং ইহুদিবাদীদের নতুন ক্ষয়ক্ষতি। অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরায়েলের সঙ্গে এ প্রতিরোধকামী সংগঠনটির সংঘাত নিয়ে আজকে পাঁচটুডে কিছু সংবাদ পরিবেশন করেছে। অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাবাহিনীর মূল অবস্থানে হিজবুল্লাহর হামলা। আল মানার নেটওয়ার্ক জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদী হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করায় লক্ষ্যে 6টি বড় আকারের অভিযানে অধিকৃত অঞ্চলের উত্তরে সেতুলা, কোরিয়াত শমন, বেইট হিলেল, ইব্রিম আল মারাজ উল আলা, মিরন আল মানারা, জাল এর অবৈধ বসতিগুলোতে ইহুদি সৈন্যদের অবস্থান কেন্দ্রগুলো ড্রোন দিয়ে ধ্বংস করেছে। এ সময় কিছু ইহুদিবাদী আহত হয়। ইহুদিবাদীদের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড। ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও স্বীকার করেছে, গত আগস্ট মাসে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে মোট 1037টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই প্রতিবেদন অনুসারে আগস্ট মাসে হিজবুল্লাহর কর্তৃক অধিকৃত অঞ্চলের দিকে প্রতিদিন গড়ে 40টি রকেট ছোড়া হয়, যা গাজার বিরুদ্ধে ইহুদিবাদী যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক রকেট নিক্ষেপ করেছিল। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল 12 লেবাননের হিজবুল্লাহর ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে দুর্লভ এবং ব্যর্থ ইসরায়েল মন্ত্রিসভা অধিকৃত অঞ্চলের উত্তর ভুলে গেছে এবং কেবল ফিলাডেলফিয়া অক্ষের কথা বলছে। উত্তরে ইসরায়েলের নীতি একটি নিয়ন্ত্রণ নীতি নয় এবং এই নীতির মাধ্যমে ইসরায়েলি মন্ত্রিসভা লেবাননের হিজবুল্লাহকে এই অঞ্চলগুলোতে যা ইচ্ছা তা করার অনুমতি দিয়েছে। কড়া বার্তা দিলেন এরদোগান। পশ্চিম তীরের দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার 6 সেপ্টেম্বর সেই সমাবেশের বক্তব্যে ইসরায়েলের এই নৃশংসতাকে তিনি বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে, খবর এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে সাবেক টুইটার এরদোগান লেখেন, আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আইশেনুর ইজগি আইগির রুহের মাগফিরাত কামনা করছি। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আইশেনুর ইজকি আইগির নামের এক তরুণী নিহত হন। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী আইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটির মুভমেন্টের হয়ে ওই দিন প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন আইগির। প্রসঙ্গত, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে দোষারোপ না করলেও সার্বিক ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি কিসের ইঙ্গিত? বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এর মধ্যেই প্রতিবাদী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। অনেক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা সমালোচনা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডস কনফারেন্সে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েলের হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কিন্তু হঠাৎ কেন এমন আহ্বান? অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্যান্য দেশগুলির পরিস্থিতি, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, যেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষকদের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। প্রতিবেদন মতো যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবিলায় সম্মিলিত দ্রুত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধের ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছে রাজনাথ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছে রাজনাথ সিং। অনেক বিশ্লেষকের মতে, চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে দেশটির কারো সঙ্গে সরাসরি যুদ্ধ জড়াবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন আশঙ্কা নেই বললেই চলে। নিউ ইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে কানাডায় পাকিস্তানি তরুণ আটক। সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে কানাডায় এক তরুণকে আটক করা হয়েছে। কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা গত বুধবার তাকে আটক করেন। ২০ বছর বয়সী ওই তরুণের নাম শাহজেব খান। তিনি শাহজেব জানুন নামেও পরিচিত। বুধবার যুক্তরাষ্ট্র সংলগ্ন কানাডার সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ মাইল দূরে কুইবেকের ওমসটাউন থেকে তিনি আটক হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্টের পক্ষ থেকে নিউ ইয়র্ক নগরে ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। মার্কিন কর্মকর্তারা বলেন, ওই সন্দেহভাজন তরুণ পাকিস্তানি নাগরিক। তিনি টরন্টোর কাছে একটি এলাকায় থাকেন। আগামী ৭ অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনিদের স্বাধীনকামী সংগঠন হামাসের হামলার ১ বছর পূর্তিতে কিংবা ১১ অক্টোবর ইয়ম কিপুর উপলক্ষে ইহুদিদের ছুটির দিনে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে সমন্বয় করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার চালানো হামলার প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, আমরা যদি আমাদের পরিকল্পনায় সফল হয়ে যাই তবে তা হবে ৯/১১ পরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হওয়া সবচেয়ে বড় হামলার ঘটনা। কানাডীয় রয়্যাল পুলিশের কমিশনার মাইক ডুহেমে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইহুদিদের উপর হামলা চালানোর এ পরিকল্পনা জঘন্য।
তার দাবি, কানাডায় এই ধরনের মতাদর্শিক ও বিদ্বেষপ্রসূত অপরাধের জায়গা নেই। ট্রাম্পকে নয়, কমলাকে ভোট দেওয়ার ঘোষণা রিপাবলিকান ডিক চেনির। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে এই ঘোষণা দেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতার বিরোধী করে ডিক চেনি বলেন, রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি কেউ ছিল না। ডিক চেনির মেয়ে এবং সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনিও এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে বলেছিলেন তার বাবা ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন। ডিক চেনি বলেন, তিনি ট্রাম্প নিজেকে ক্ষমতায় বহাল রাখতে মিথ্যা এবং সহিংসতার মধ্য দিয়ে গত নির্বাচনে ফল চুরি করতে চেয়েছিলেন। আবারও তাকে ক্ষমতা বসানোর মতো ভরসা কখনোই করা যায় না। লিজ চেনি 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার তদন্তে প্রতিনিধি পরিষদ থেকে গঠিত তদন্ত কমিটিতে কাজ করেছেন। ওই ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে যে 10 জন রিপাবলিকান ভোট দিয়েছিলেন তাদেরই একজন লিজ চেনি। 2022 সালে ট্রাম্প সমর্থিত এক প্রার্থীর কাছে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তিনি তার আসনটি হারান। এদিকে ডিক চেনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্প সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে অপ্রাসঙ্গিক রিনো হিসেবে অভিহিত করে বলেন, তিনি ডিক চেনি নামমাত্র রিপাবলিকান। ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকার প্রসঙ্গে টেনে ট্রাম্প বলেন, তিনি চেনি অন্তহীন অর্থহীন যুদ্ধের রাজা।